আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, বিভিন্ন ক্ষেত্রের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি নিউজরুম সংলাপে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আসুন শুরুতেই জেনে নেই কারা আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আবু সাইদ খান, উপদেষ্টা, সম্পাদক, দৈনিক সমকাল, এবং আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে, এবং আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হবেন বার্তা কক্ষ থেকে সিনিয়র নিউজ এডিটর বাদল মুস্তাফিজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু জেনে নিতে চাই আজকের দিনের শিরোনামগুলো। বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, সাইবার সিকিউরিটি দিতেই এই বিধি, জানালেন আনিসুল হক। ডিজিটাল নিরাপত্তার বিষয়ে আরও নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগতে পারে, ওয়াশিংটনে নিরাপত্তা সংলাপে পররাষ্ট্র সচিব, এগোচ্ছে সামরিক সহযোগিতা চুক্তি। দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপির মানসিকতায়, মন্তব্য কাদেরের। বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে আওয়ামী লীগ, বললেন ফখরুল। অদৃশ্য মেডিকেল কলেজ খুলে সার্টিফিকেটের রমরমা বাণিজ্য, রাজধানী থেকে প্রতারক চক্রের মূল হোতাসহ 4 ভুয়া ডাক্তার আটক। ফেঁসে গেলেন ইমরান খান, অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত আদালতে বাতিল। প্রস্তাবের ওপর পাকিস্তানের সংসদে ভোট শনিবার। বিপিএল ফুটবলের শেষ 2 মিনিটে বসুন্ধরা কিংসের 2 গোল, শেখ জামালের সাথে 3-3 ম্যাচ ড্র, শীর্ষস্থান অক্ষুণ্ণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দর্শক, এই ছিল আমাদের আজকের শিরোনামগুলো। এবারে জেনে নেব আর কোন কোন খবর আজকের দিনে গুরুত্ব পেয়েছে। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বার্তা কক্ষ থেকে সিনিয়র নিউজ এডিটর বাদল মুস্তাফিজ। আপনার কাছ থেকে জানতে চাই বাকি খবরগুলো। ধন্যবাদ অন্তরা। একটা ভালো খবর দিয়ে শুরু করতে চাই। দেশে আজ রেকর্ড বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাত 9টায় 14,001 মেগাওয়াট। এই বিদ্যুৎটা যে উৎপাদন হয়েছে সেটা জানিয়েছে পিডিবি। তবে এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পরও আমরা কিন্তু যেটা দেখছি যে ঢাকা এবং বিভিন্ন নগরীতে এখনও কিন্তু একেবারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এদিকে যানজটে সপ্তাহের শেষ দিনেও ঢাকা এবং চট্টগ্রামে নাজেহাল হয়েছেন মানুষ, নাকাল ছিল, রাস্তাঘাটের অবস্থা খুবই বেসামাল ছিল। ঢাকা, চট্টগ্রাম সব জায়গাতেই স্কুল কলেজ খোলা আছে এই রোজার মধ্যেও, তাই অফিসগামী মানুষও বিপাকে পড়েছেন। স্কুলগামী শিক্ষার্থীরাও, স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন। বিভিন্ন জায়গায় যানজটে তাদের আটকে থাকতে হয়েছে। বাড়ি ফেরার সময় একই ঘটনা ঘটেছে। তবে একটা অভিনব ঘটনা ঘটেছে চট্টগ্রামে। সেটা হলো চট্টগ্রাম মহানগরীর সল্টগোল্লা ক্রসিংয়ে এই যানজটের কারণে চলন্ত রেলগাড়ি আটকে দেওয়া হয়েছে। সেখানে আপনার গেটম্যানের তৎপরতায় এটা সম্ভব হয়েছে, তা না হলে হয়তো একটা বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত। এদিকে রংপুর থেকে ঢাকাগামী যেসব বাস আপনার ধর্মঘট ছিল 5 দিনের, সেটা প্রত্যাহার করা হয়েছে রাতে। বেতন ভাতা বৃদ্ধির দাবি সহ মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং মোট 5টি দফা দাবি ছিল তাদের। সেই দাবি নিয়ে তারা ধর্মঘট করে যাচ্ছিলেন। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে। এটা একেবারেই লেটেস্ট কিছু সময়ের আগের খবর, এবং সেই ইয়েতে অবশ্য ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। এছাড়া এবার রাশিয়ার তেলের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন, দাবি তুলেছে ইউক্রেন। সেই সঙ্গে রাশিয়ার তেল বয়কটের আহ্বানও জানিয়েছে কিয়েভ। এই ইস্যুতে মোদি প্রশাসনকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে রাশিয়ার সঙ্গে উদার বাণিজ্য নীতি অব্যাহত রাখলে ভারতকে চড়া মূল্য দিতে হবে। অবশ্য এরই মধ্যে পশ্চিমাদের হুমকির মধ্যেও রাশিয়া থেকে তেল এবং কয়লা কিনছে চীন। এদিকে বিভিন্ন দেশে
বিক্ষোভে উত্তাল বিভিন্ন শহর। কারণ হলো জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে পেরুতে সহিংস বিক্ষোভ অব্যাহত আছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। ব্রাজিলের রাজধানীতে আদিবাসীরা তাদের ভূমির অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ করেছেন। অন্যদিকে সুদানের রাজধানীতে কয়েকটি শহরে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির গণতন্ত্রকামী মানুষ। আর লকডাউনের মধ্যে সাংহাই শহরে দ্রুতই ফুরিয়ে আসছে মানুষজনের খাবার। করোনা ভাইরাস সংক্রমণের কারণে বড় সংকটে পড়েছে চীনের বৃহত্তম এই শহরটি। সংক্রমণ মোকাবেলায় পুরো শহরে জারি করা হয়েছে কঠোর লকডাউন। এতে খাবার দাবার কিনতে যেতে পারছেন না ওখানকার বাসিন্দারা। আর সরকারি সহযোগিতা বা খাবার দাবার পৌঁছে দেওয়ার বিষয়টিও খুব বেশি আশাব্যঞ্জক না। ফলে দ্রুতই এসব জায়গার বাসিন্দারা খাবার দাবারের অভাবে ভুগছেন সংকটে। আরেকটি খবর দিয়ে শেষ করব, সেটা হলো কানাডায় হরিণের শরীরে বাড়ছে একটি ঝুঁকিপূর্ণ রোগ, অতি সংক্রমিত একটি রোগ, যা মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তো দেশটির আলবার্টা ও সাসকাচুনায় প্রদেশে রোগটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন রোগটি হরিণ থেকে মানুষের শরীরেও দ্রুত ছড়াতে পারে। এই ছিল আমার কাছে অন্তরা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আরও অনেকগুলো খবরই আসলে আমরা জানতে পারলাম। এবারে আমরা যে বিষয়ে আসলে শুরুতেই কথা বলতে চাই সেটি হচ্ছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এবং অষ্টম নিরাপত্তা যে সংলাপ যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে চলছে ওয়াশিংটনে, সেখান থেকে আসলে এই প্রস্তাব এসেছে। কিভাবে দেখছেন আসলে বিষয়টিকে, সে বিষয়ে জানতে চাই। শুরুতেই আসতে চাই জনাব আবু সাঈদ খান আপনার কাছে, এবং সেই সাথে র্যাবের যে নিষেধাজ্ঞা সেটির বিষয়েও কিন্তু আলোচনা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত সেটি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা কবে তুলে নেওয়া হবে সেটি কিন্তু পুরোপুরিভাবে বলা হয়নি, মানে নিশ্চিতভাবে বলা হয়নি। কি বলবেন এই আলোচনার বিষয়ে? নিষেধাজ্ঞার পিছনে বাস্তবতা যেমন থাকে তেমনি কূটনীতি, রাজনীতিও থাকে। অর্থাৎ একই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কোন দেশকে এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, মার্কিন প্রশাসন করে, কোন দেশের প্রতি করে না। এটা একটা বাস্তব ব্যাপার। সেটা যাই হোক, বাংলাদেশের উপর র্যাবের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তো আরোপ করার পরে তাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মের বাইরে ইচ্ছে করলেই মার্কিন প্রশাসন চট করে এটাকে প্রত্যাহার করবে না, এবং তারা এখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, র্যাবের ভূমিকাটাকে পর্যবেক্ষণ করবে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ তার ভূ রাজনীতিতে কোন দিকে পা ফেলবে সেটাও তাদের মাথায় থাকবে। দুটো নিয়েই তারা অগ্রসর হবে। ইতিমধ্যে এই অবস্থার প্রেক্ষিতেই মার্কিনী যে অস্ত্র ক্রয় এবং তাদের সঙ্গে যে নিরাপত্তা চুক্তিতে বাংলাদেশ সামিল হচ্ছে, তো এটা বাংলাদেশের রাজনীতিতে সেটা হতেই পারে, কেননা বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। তবে মার্কিনের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশের যে অস্ত্র চুক্তি এবং যে অস্ত্র সম্ভার রয়েছে সেটার মূলত যোগানদাতা হচ্ছে রাশিয়া এবং চীন। তো সেই ক্ষেত্রে মার্কিনের সঙ্গে আবার নতুন করে এটা ভারসাম্য আনবে না মার্কিন ঘেঁষা নীতির দিকে ঝুঁকবে, সেটা ভাববার ব্যাপার। কিন্তু সেটাও বাংলাদেশের জন্য সেই ভূরাজনীতিতে সেই সুযোগটা নেই। কেননা যেমন ধরুন ইউক্রেন প্রশ্নে বাংলাদেশ, ইউক্রেন প্রশ্নে যখন রাশিয়াকে একটা জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে যখন বহিষ্কার করা হয়েছে, তখন বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। অতএব বাংলাদেশ ইচ্ছা করলেই 100% মার্কিন ঘেঁষা নীতি গ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না। তবে মার্কিন ঘেঁষা নীতি এবং মার্কিনের সঙ্গে খানিকটা নৈকট্য যে এসছে, তাতে আমার মনে হয় কোনো সন্দেহ নেই। তবে এটা আরো দেখবার বিষয় আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে তো ইউরোপ থেকে অস্ত্র ক্রয় করেছে এবং মার্কিন থেকেও বাংলাদেশ অস্ত্র ক্রয় করতেই পারে। এই ব্যাপারে আমার কাছে খুব একেবারে মার্কিন ঘেঁষা নীতি কিংবা তার ভূরাজনৈতিক অবস্থান কিংবা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বত্যায় ঘটেছে বলে আমার মনে হয় না। জি,
অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর শফিউল আলম ভূঁইয়া। আপনার কাছে আসলে কি মনে হয় এই অস্ত্র বিক্রির বিষয়টা আসলে কি, মানে কেন আমরা অস্ত্র নেব যুক্তরাষ্ট্রের কাছ থেকে, মানে এটি কি এক ধরনের কৌশল কিনা, এক ধরনের চাপ কিনা, নাকি রাজনীতির সামনে যে নির্বাচন আসছে সেটির উপর এটি কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? যেমন আমি আপনাদেরই শোতে বোধহয় আরেকবার বলেছিলাম যে র্যাবের উপরে যে নিষেধাজ্ঞাটি দেয়া হয়েছে সেটা কিন্তু মার্কিন কূটনীতির একটা অ্যাগ্রেসিভ ধরন, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা বড় শক্তিগুলো কখনো কখনো তার কূটনৈতিক কৌশল হিসেবে আগ্রাসী নীতি গ্রহণ করে। দেখেন, র্যাবের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে একদিকে, অন্যদিকে বাংলাদেশের সাথে আলোচনা করা হচ্ছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র নিরাপত্তা বিষয়ক সংলাপ হচ্ছে। এই সংলাপের আগেই কিন্তু আপনার এই র্যাবের উপরে নিষেধাজ্ঞাটি আরোপ করা হয়েছে। কেন আরোপ করা হয়েছে? কারণ দুই পক্ষ যখন নেগোসিয়েশনের টেবিলে বসে তখন এক পক্ষকে দুর্বল করার কৌশল এটি। যখন র্যাবের উপরে এই নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে তথাকথিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে। তার মানে কি, বাংলাদেশ আলোচনা টেবিলে একটা পক্ষ হিসেবে ডিফেন্সিভ অবস্থানে কিন্তু থাকলো, যে বাংলাদেশকে এখন ডিফেন্ড করতে হচ্ছে যে তার র্যাব যে মানবাধিকার লঙ্ঘনের কাজ করছে না বা এই বিষয়ে বেন্দরবার করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। এটা হচ্ছে ধরেন এই র্যাবের উপরে এই নিষেধাজ্ঞাটি যদি না আসতো তাহলে হয়তো বাংলাদেশ আরেকটু ভালো অবস্থানে থাকতে পারতো। তো এটা কূটনৈতিক চালের একটা অংশ, এটাকে আপনি আগ্রাসী পররাষ্ট্রনীতি বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে কিন্তু একটা লং টাইম স্প্যানে আপনাকে দেখতে হবে। গত কয়েক বছর ধরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার ব্লকে চাইছে, যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চীন বিরোধী একটা কোয়াড গঠন করেছে, যে বা আপনার ইউকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইউএসএ, এই চারটার যে একটা কোয়াড করেছে বাংলাদেশকে সেই কোয়াডের অন্তর্ভুক্ত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তো সেই জন্যও কিন্তু আলাপ আলোচনা চলছে। তৃতীয়ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে সারা পৃথিবীতে তারা যে যুদ্ধ বিগ্রহ করে, যুদ্ধ বিগ্রহের পিছনে একটা বড় কারণ হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যেটা ইউনিভার্সিটি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলে, যে ডিফেন্স ইন্ডাস্ট্রি গুলো যে এতটাই শক্তিশালী, তাদের তো ব্যবসা বাণিজ্য, যুদ্ধ বিগ্রহ না হলে অস্ত্র বিক্রির বিষয়টি থমকে যায়। তো সেই কারণে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিভিন্ন জায়গায় এরকম কনফ্লিক্টে জড়ায়, এবং এই কনফ্লিক্টে জড়ানোর ক্ষেত্রে তার অস্ত্র ব্যবসা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এখন বাংলাদেশ যেহেতু একটা উন্নয়নশীল দেশে বা ধরেন মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত হয়েছে, তার আর্থিক সামর্থ্য বেড়েছে, এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে বাংলাদেশ যেহেতু আর্থিক সামর্থ্য আছে তারা কিছু অস্ত্র বাংলাদেশ কিনুক তাদের কাছ থেকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তো ভূ রাজনৈতিক অবস্থার কথাটা বাংলাদেশকে ভাবতে হবে, কারণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের স্বার্থ সবচেয়ে বেশি সম্পৃক্ত ভারত, চায়না এবং রাশিয়ার সাথে। এবং সেই দিক থেকে ঐতিহাসিক ভাবেও কিন্তু বাংলাদেশ বিশেষ করে ভারত এবং রাশিয়ার সাথে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে বাংলাদেশ একটা নিবিড় সম্পর্কে আবদ্ধ, বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ। এখন সেখান থেকে বেরিয়ে গিয়ে কি বাংলাদেশ এই আমেরিকার সাথে নতুন করে বন্ধুত্ব করবে? আমেরিকার সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে, নাকি বাংলাদেশ আপনার সকলের সাথে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে? তো বাংলাদেশের নীতি হচ্ছে, আপনি যদি গত 12-13 বছর ধরে শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে যদি আপনি ব্যাখ্যা করেন, সেটা হলো যে বাংলাদেশ কিন্তু একেবারে সকলের সাথে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। বিশেষ করে ধরেন ভারত এবং চীনের সাথে যেভাবে সমান্তরালে বাংলাদেশ তার সম্পর্ক বজায় রেখেছে, একইভাবে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখে এবং সেনাবাহিনীর প্রয়োজনে, বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রয়োজনে, বিশেষ করে আপনার মিয়ানমার যেভাবে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছে, সেই হুমকিটাকে মাথায় রেখে যদি বাংলাদেশ কৌশলগত কোনো অস্ত্র প্রয়োগ করতে চায়, সেটি বাংলাদেশ বিবেচনা করে দেখতে পারে। তবে আমার বক্তব্য হচ্ছে যে অস্ত্র কেনার আগে অবশ্যই আমাদের প্রায়োরিটি হবে হচ্ছে আমাদের যে অর্থনৈতিক সামর্থ্য, সেটা আমাদের শিক্ষার উন্নয়নে ব্যয় করা, আমাদের স্বাস্থ্যের উন্নয়নে ব্যয় করা, আমাদের দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ব্যয় করা।
তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নেবে, এটাই আমি বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে আরেকটি কথা আসলে না বললেই নয়। প্রয়োজনে অস্ত্র কিনতে বাংলাদেশকে ঋণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে দেশটি। আমরা কি ঋণ নিয়ে অস্ত্র কিনতে চাই কিনা, জনাব আবু সাইদ খান? না, যেমন জি, আমাকে বলছেন জি, এখন আচ্ছা, এখন প্রশ্নটা যেটা দাঁড়িয়েছে, অস্ত্র আমরা কিনতে পারি, অস্ত্র আমাদের প্রয়োজন আছে এবং অস্ত্রের বৈচিত্র্য দরকার আছে। যে আমরা কেবলমাত্র একটা দেশের কাছ থেকে একটা কর্নার থেকে অস্ত্র কেনা, সেটা সমরনীতিতেও সেটা সঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে ঋণ করে অস্ত্র কেনা বাংলাদেশ সেই জায়গায় নাই, এবং সেটা যদি করা হয় তবে সেটা বাংলাদেশের জন্য নিশ্চয়ই কোনো সম্মানজনক ব্যাপার না। কেন বাংলাদেশের অর্থনীতি যেখানে এগিয়েছে, আর বাংলাদেশ তো কারোর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে না। অতএব সেই ক্ষেত্রে বাংলাদেশ এমন কোন সংকটে পড়েনি যে তাকে ঋণ করে অস্ত্র কিনতে হবে। তবে আন্তর্জাতিক কোন শক্তির চাপের মুখে যদি এমনটা করে তবে সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। অতএব বাংলাদেশকে ভাবতে হবে। তো এবং নিশ্চয়ই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বাংলাদেশের অন্যান্য উন্নয়ন, মানুষের অধিকারের প্রশ্ন, শিক্ষা, তার স্বাস্থ্য, এইসব ব্যাপারে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে, যুদ্ধ নয়। এবং বাংলাদেশ যুদ্ধ করার কোন নীতিতে বিশ্বাস করে না এবং তার অবস্থানগত ভাবে সেটা সঠিক নয়। বাংলাদেশে এই যুদ্ধ মানে কূটনৈতিক যুদ্ধ, তার বাইরে সামরিক যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে পড়ুক, এটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের রাজনীতি যে বাস্তবতা সেটা অনুকূলে নয়। তো সেই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে। আর একটা হচ্ছে যে মার্কিনী চাপে, মার্কিনীতে হ্যাঁ অস্ত্র বিক্রিতে একটা নীতি রয়েছে এবং তারা পৃথিবীতে যে অঘটনগুলো ঘটিয়েছে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন ইরাক হামলা থেকে যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেটার মূলে ছিল যে কম দামে, অর্থাৎ পানির দামে তেল পাওয়া আর আগুনের দামে অস্ত্র বিক্রি করা, এইটা হচ্ছে তাদের নীতি। এবং এই অস্ত্র শিল্পের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতিকে চাঙ্গা রাখতে চাইছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ভিতরে তাদের পরিকল্পনা আর বাস্তবে সেটা নয়। তারা যে মানবাধিকারের প্রশ্ন অনেক সময় তাদের কাছে মুখোশ, কিন্তু তাদের মুখ এই মুখোশের আড়ালে থাকে এবং সেই মুখে যেটা তাদের সেটা হচ্ছে যে পৃথিবীকে অশান্ত রেখে অস্ত্র বিক্রি করা এবং তাদের অর্থনীতিকে চাঙ্গা রাখা, যেটা মানবাধিকারের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে আমরা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং সপ্তম নৌবহরের হুমকির মুখে আমরা এগিয়েছে মার্কিনীর সমর্থনে নয়। আমরা মার্কিন পররাষ্ট্রনীতি এবং মার্কিনের অবস্থানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব আজকে বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের জনগণের এবং রাষ্ট্রের কোনো ক্রমেই মার্কিনী চাপের মুখে নত স্বীকার করা কোনো যুক্তিসঙ্গত বিষয় নয়, বরং তার ভূরাজনীতিতে তার যে অবস্থান এবং যে কূটনীতিক নীতি আছে সেই নীতির উপর দাঁড়িয়েই তাকে পররাষ্ট্র এবং রাষ্ট্রিক সম্পর্কগুলা নির্ধারণ করতে হবে এবং করাটাই সঙ্গত বলে আমি মনে করি। সেক্ষেত্রে বাংলাদেশ যদি অস্ত্র কিনতে রাজি না হয়, মানে যুক্তরাষ্ট্রের অস্ত্র শিল্পকে চাঙ্গা রাখতে যদি বাংলাদেশ সহায়তা না করে, যদি অন্যভাবে বলি কথাটা, সেক্ষেত্রে বাংলাদেশ কি কোনো ধরনের বিপদে পড়বে? যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটির অবনতি ঘটবে কিনা, ডক্টর শফিউল আলম ভূঁইয়া? যেমন বাংলাদেশ যদি অস্ত্র কিনতে রাজি না হয়, এটা নিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশের সাথে টানাপোড়েন চলবে, নানা ধরনের চাপ বাংলাদেশের উপরে আসবে। তো এখন সেই চাপ মোকাবেলার জন্য বাংলাদেশকে তৈরি থাকতে হবে। চাপে যে পড়বে এতে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে আপনার এবং নিষেধাজ্ঞা এখন র্যাবের উপরে এসেছে, অন্য আরো অনেক ধরনের নিষেধাজ্ঞাই আসতে পারে। তো সেই জন্য বাংলাদেশকে তৈরি থাকতে হবে। তো বাংলাদেশ তো আর বন্ধুহীন কোন রাষ্ট্র নয়। তো বাংলাদেশ কিন্তু ভূ রাজনীতিতে তারও বন্ধু আছে, তারও মিত্র আছে, কিন্তু বাংলাদেশের মতো দেশকে অত্যন্ত হিসেব করে এক্ষেত্রে এগোতে হবে। যে কারণ বাংলাদেশের অর্থনীতি যেহেতু এখন একটা ট্রানজিশনের মধ্যে আছে, ধরেন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, তা আপনার অনেক ধরনের সুবিধাদি থেকে বাংলাদেশ বঞ্চিত হবে আপনার মধ্যম আয়ের দেশ হওয়ার কারণে, যেটা সে অনুন্নত দেশ হওয়ার কারণে পেত। তো সেই বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সবচেয়ে
বড় শক্তি, তো তার সাথে সরাসরি টাগ অফ ওয়ারে যাওয়াও কিন্তু বাংলাদেশের পক্ষে কঠিন। তো সেই কারণে বাংলাদেশকে অত্যন্ত সন্তর্পণে এগোতে হবে এবং বাংলাদেশকে হিসেব করে দেখতে হবে যে কতটুকু ছাড় দিতে পারবে বাংলাদেশ, কতটুকু গ্রহণ করতে পারবে, কতটুকু বর্জন করতে পারবে। তবে অস্ত্র বিক্রির প্রস্তাব যেহেতু এসছে, সেক্ষেত্রে আপনার এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরই আগাবে এবং চাপ প্রয়োগ করবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে, বাংলাদেশকে ভেবে দেখতে হবে এবং কতটুকু চাপ সামাল দিতে পারবে, কতটুকু নেগোশিয়েট করতে পারবে, সময় বলে দিবে। তবে বাংলাদেশের সামনে যেহেতু নির্বাচন আছে, 2024-এর শুরুতে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটাকে কেন্দ্র করে চাপ হয়তো আরো ঘনীভূত হতে পারে। তো সেক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে কিন্তু তার দেশপ্রেমের জায়গা থেকে সিদ্ধান্তটা নিতে হবে। এখন বাংলাদেশে তো দুঃখজনক হলেও সত্যি যে যারা বিরোধী দলে থাকে তারা সরকারকে উৎখাতের জন্য বা সরকারকে হটিয়ে দেওয়ার জন্য বিদেশি শক্তি। জনাব শফিউল আলম ভূঁইয়া, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। জনাব আবু সাইদ খান, নির্বাচনে কি ধরনের প্রভাব রাখতে পারে এই যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটা? আসলে বাংলাদেশের নির্বাচনে তো একটা সংকট আছেই, যে আমরা একটা ভালো নির্বাচন চাই। গত কয়েকটি নির্বাচন সেই অর্থে গ্রহণযোগ্যতা পায়নি। তো সেই ক্ষেত্রে একটা ভালো অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এর জন্য বাংলাদেশের অর্থনীতির প্রয়োজনে, বাংলাদেশের অগ্রগতির প্রয়োজনে সেটা জরুরি হয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে তো এখানে একটা ভালো নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক শক্তিকেই এই ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়াটা হচ্ছে যৌক্তিক। এবং বাইরের চাপে, বাইরের কাছে সালিশ টালিশ করে কিংবা এটা সম্ভব হবে না। অতএব যেমন পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে নির্বাচনে আসার জন্য মার্কিনী সহায়তা কামনা করেছেন, আমার কাছে মনে হচ্ছে এটা রাজনীতিতে মানে এক ধরনের দুর্বলতার দিক। অর্থাৎ আমাদের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের নিজেদের গরজেই আমরা এখানে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলবো। এখানে রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রীয় সংস্কারগুলোকে আমাদের করতে হবে, কারো দেশে কারো তাকিয়ে থেকে নয়। আমাদের মনে হয় এই বোধটা দরকার এবং বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে সেই সম্মান বোধ এবং সেই মর্যাদা বোধ মানে থাকা দরকার, যে তারা কোনো দেশের চাপে নয়, তারা নিজেদের প্রয়োজনে সমস্যাটাকে মিটিয়ে ফেলতে পারে। এবং বাংলাদেশের মালিক তো জনগণ, বাংলাদেশের মালিক তো অন্য কেউ নয়। অতএব সেই জায়গা থেকেই আমাদেরকে বিবেচনা করতে হবে। সংকট রয়েছে, তো বাংলাদেশ তো অনেক সংকট এর উত্তরণ ঘটেছে। আমরা দেখেছি 90-এর আগেও একটা সংকটে পড়েছিল বাংলাদেশ, সেখানে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে একটা সমাধান হয়েছে, আলোচনার টেবিলেও সমাধান হয়েছে। যেমন ধরুন যে 91 সালের সংসদ দেশ কোন দিকে যাবে, সংসদীয় পদ্ধতি কায়েম হবে না রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে, সেটা কিন্তু আলোচনার টেবিলে, অর্থাৎ সেটা পার্লামেন্টে আলোচনার মাধ্যমে সেটা সমাধান হয়েছে। অতএব বাংলাদেশের রাজনীতিবিদরা কলহে লিপ্ত হয়েছে, বিভিন্ন সময় হানাহানি করছে, এটাও সত্য। আবার কখনো কখনো রাষ্ট্রীয় প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং সঠিক পথে পা ফেলেছে, এমন দৃষ্টান্ত আছে। অতএব আমরা আশা করব যে নেতিবাচক অবস্থান ত্যাগ করে বাংলাদেশের রাজনীতিবিদরা তারা ইতিবাচক ভাবে দেখবে এবং যে রাজনৈতিক সংকট এবং সমস্যা আছে এবং একটা ভালো নির্বাচন এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে তারা নিজেরা কথা বলবেন, আলোচনায় বসবেন এবং বসে তারা একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছবেন, এমনটাই তো আমরা প্রত্যাশা করি। জি, অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আসলে বিএনপি নির্বাচনে যেন আসে সেই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে মানে কিসের জন্য অনুরোধ করছে, এটি নিয়ে বেশ বিএনপির পক্ষ থেকে সমালোচনা এসেছে। না, এটি যদি পররাষ্ট্রমন্ত্রী যদি অনুরোধটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন মিনিস্ট্রিকে করে থাকে, তাহলে এটা অত্যন্ত একটা দুঃখজনক বিষয়। কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে নির্বাচনে কারা আসবে কারা আসবে না সেটা তো তাদের স্বাধীনতা, কোন দল নির্বাচনে আসবে কোন দল আসবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা এবং সেই নির্বাচনের পরিবেশটা তৈরি করা। তো সেই পরিবেশ তৈরি হলে
বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেই দায় দায়িত্ব তো বিএনপি থাকবে। তো সেক্ষেত্রে সরকারের একজন মন্ত্রী কেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করতে যাবে? তবে আরেকজন মন্ত্রী হাসান মাহমুদ সাহেব, তথ্যমন্ত্রী, উনি কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন যে এটি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত মন্তব্য, এটি দলের সিদ্ধান্ত নয়, সরকারেরও সিদ্ধান্ত নয়। কারণ হচ্ছে যে অন্য একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই ধরনের প্রস্তাব দেয়া, আমি তো বলেছি যে এটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। তো সেই কারণে আমার কেন জানি মনে হয় যে এই ধরনের প্রস্তাব কি আদৌ দেওয়া হয়েছে কিনা বা এটি অফিসিয়ালি দেওয়ার কথা কিনা আমি জানি না, আমার কাছে বিষয়টি পরিষ্কার না। তবে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা, আমাদের দেশের নির্বাচনে কারা অংশগ্রহণ করবে কি করবে না, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাইরের শক্তি এখানে হস্তক্ষেপ করবে বা আমরা কোনো বাইরের শক্তির দ্বারস্থ হব, এটি আমার মনে হয় আমাদের জন্য কাঙ্ক্ষিত হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। ভুয়া ডাক্তার দেখা যাচ্ছে যারা আসলে টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে বছরের পর বছরের ধরে চিকিৎসা করে যাচ্ছেন সাধারণ মানুষকে, এবং সেরকম একটি প্রতিবেদন আজকে গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে যে অদৃশ্য মেডিকেল কলেজ খুলে, মানে কোনো মেডিকেল কলেজই নেই, সার্টিফিকেট দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কয়েক লাখ টাকার বিনিময়ে এরকম সার্টিফিকেট দেওয়া যায়। এবং আজকে দেখা যাচ্ছে যে প্রতারক চক্রের মূল হোতা সহ 4 জন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে এছাড়াও আরো অনেক ভুয়া ডাক্তার আসলে বাংলাদেশে রয়েছে। কি বলবেন এই বিষয়ে জনাব আবু সাইদ খান? এটা খুবই দুঃখজনক, উদ্বেগজনক বিষয় যে ডাক্তার অর্থাৎ চিকিৎসকের মতো এই ধরনের একটা পেশা, জরুরি পেশায় এই ধরনের ভুয়া ডাক্তার তৈরি হয়েছে। হ্যাঁ, কখনো কখনো একজন ভুয়া ডাক্তারের আমরা সন্ধান পেয়েছি, অর্থাৎ তার এমবিবিএস সার্টিফিকেট নাই, উনি এমবিবিএস ডাক্তার সেজেছেন। কিন্তু এইভাবে একটা চক্রের মাধ্যমে অনেক ভুয়া ডাক্তার তৈরি হচ্ছে এবং তারা চিকিৎসা করছে এবং মানুষের জীবনকে জিম্মি করে ফেলছে। তো এটা তো মেনে নেওয়া যায় না। এটা খুবই আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইটা আমাদের চোখের সামনে আইন রক্ষাকারী মানে পুলিশ প্রশাসন সহ এখানে শিক্ষা মন্ত্রণালয় সবার চোখে ফাঁকি দিয়ে এই ধরনের চক্র তারা ভুয়া ডাক্তার তৈরি করছে এবং মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন। তো এই জায়গাটা আমার মনে হয় এটা বন্ধ হওয়া দরকার, এটাকে কঠোর হওয়া দরকার। এবং এই যে ভুয়া, অর্থাৎ আমরা তো দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে ভুয়া ডাক্তার, ভুয়া পুলিশ এবং বিভিন্ন রকম ব্যাপারটা রয়েছে। আমার মনে হয় এটা আমাদের দেশপ্রেমের অভাবেই, মানে এই যে দেশপ্রেম এই প্রশ্নবিদ্ধ করে যে একটা দেশে কি করে এটা সম্ভব হয় এই ধরনের যে ভুয়া ডাক্তার তৈরি হচ্ছে। একজন ভুয়া ডাক্তার নিজে ছাড়ছে না, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতারণা চক্রের মাধ্যমে সেটা তৈরি হচ্ছে। এটাকে কঠোর হস্তে দমন করা উচিত। আমার মনে হয় যে এই ধরনের অবস্থার মানে যত দ্রুত অবসান হয় জাতির জন্য ততই সেটা মঙ্গল। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আসলে কে দায়িত্বটা নেবে, মানে মূল দায়িত্বটা কার ভুয়া ডাক্তারদেরকে চিহ্নিত করা এবং তারা যা চিকিৎসা না করে সেটাই? মূল দায়িত্ব তো হচ্ছে, আমি যতটুকু বুঝি যে এটা তো একটা ফৌজদারি অপরাধের মতো, যে আপনার কোনো সার্টিফিকেট নাই, আপনি ডাক্তার না, কিন্তু আপনি চিকিৎসা করে যাচ্ছেন। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। তো পাশাপাশি আমাদের যে মেডিকেল কাউন্সিল আছে, যে যারা প্রফেশনাল সার্টিফিকেট দেয়, তাদেরও এই বিষয়ে একটু নজরদারি থাকলে ভালো। পাশাপাশি সমাজেরও কিন্তু সচেতনতা দরকার, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, যে এই যে সার্টিফিকেট নাই অথচ সে চিকিৎসা দিয়ে যাচ্ছে মানে কি অপচিকিৎসা দিয়ে যাচ্ছে। কারণ যার চিকিৎসা বিজ্ঞানেই কোনো জ্ঞান নাই সে তো আর চিকিৎসা দিতে পারবে না, সে প্রতারণা করছে। তো এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সারাশি অভিযান দরকার। সেক্ষেত্রে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সহযোগিতা সেই সারাশি অভিযানকে সফল করবে। কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তো সবসময় জানা সম্ভব না যে কারা কারা এটি করছে। তো ভুক্তভোগীরা যদি অভিযোগ করেন বা যে এলাকায় তারা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত আছেন সেখানকার মানুষ যদি রিপোর্ট করেন, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুবিধা হবে।
অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা আসলে কথা বলতে চাই, সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তার দিকে বেশি মনোযোগ দিতে হবে। প্রধানমন্ত্রী টাস্ক ফোর্সের সভায় এই কথা বলেছেন। ডিজিটাল নিরাপত্তা আইন এর কিছু সুবিধাও রয়েছে, কিছু অসুবিধাও রয়েছে। আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা চাই। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে শুরুতে আসতে চাই। না, যেমন দেখেন যে ডিজিটাল সিকিউরিটি আমাদের নিশ্চিত করতে হবে। নিশ্চিত করতে হবে কি কারণে? আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছি। অনলাইনে আমরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমাদের ব্যাংকিং কার্যক্রম থেকে শুরু করে সবকিছুই আমরা করছি। পাশাপাশি এই অনলাইনে অপরাধও কিন্তু আগের চাইতে অনেক বেড়েছে। যেমন ধরেন প্রতারণা থেকে শুরু করে হুমকি দেওয়া থেকে শুরু করে টিজিং থেকে শুরু করে নানা ধরনের অপতৎপরতা অনলাইনকে কেন্দ্র করে হচ্ছে। তো এখন সেই অপতৎপরতা গুলোকে নিয়ন্ত্রণের জন্য সরকার এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, এইগুলোকে নিয়ন্ত্রণের জন্য। তো এখন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কোথাও কোথাও অপব্যবহার হচ্ছে। যেমন ধরেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে ধরেন কোন মানুষকে তার বক্তব্যের কারণে জেলখানায় বা কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। তো এই অপব্যবহারটা বন্ধের ক্ষেত্রে সরকারও কিন্তু ভাবছে, কারণ যে অপব্যবহার যে হচ্ছে এই ব্যাপারে সরকার অবগত এবং সরকারও কিন্তু প্রক্রিয়া খুঁজছেন যে এটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। তা কিন্তু ডিজিটাল সিকিউরিটি আইনটি থাকা দরকার। এই যে ডিজিটাল অপরাধের ক্ষেত্রে যদি অপরাধীকে শাস্তির আওতায় আনতে হয়, এই ধরনের একটি আইন আমাদের থাকতে হবে। তবে এই আইনের যে অপপ্রয়োগ হচ্ছে, এই অপপ্রয়োগটাকে কিভাবে বন্ধ করা যাবে, এই আইনটি মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যদি কোথাও কোথাও প্রতিবন্ধক। জনাব শফিউল আলম ভূঁইয়া, আমরা আসলে আবারও আপনাকে শুনতে পাচ্ছি না। জনাব আবু সাইদ খান, সেটি হচ্ছে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং আইনমন্ত্রীর সাথে একটি সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তিনি আসলে এই কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আসলে উদ্বিগ্ন এবং প্রধানমন্ত্রীও বলেছেন ডিজিটাল নিরাপত্তার দিকে বেশি মনোযোগ দিতে হবে। দুটি কি একই কথা নাকি সাংঘর্ষিক কোনো বিষয় রয়েছে? সেটাই যুক্তরাষ্ট্র তার জায়গা থেকে বলেছে। তবে আমি যেটা মনে করি যে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা একটা আইন থাকতে পারে, কিন্তু যে নিরাপত্তা আইনটা রয়েছে সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার কাছে উদ্বেগের বিষয়। কেননা এখানে ধরুন যে আমার একটা লেখা, আমাদের যে কোনো একটা লেখা, সেইটা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে না রাষ্ট্রের মানে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছে না ধর্মীয় মুক্তিযুদ্ধের চেতনা আঘাত করেছে, এই ধরনের বিষয়টা বিবেচনার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের কাছে। একজন পুলিশ কর্মকর্তা এই লেখার জন্য যে কোনো সময় যে আমার বিরুদ্ধে তার ব্যবস্থা নিতে পারে, যে কোনো সময় গ্রেফতার করতে পারে এবং আমাদের যে তৈরি তার আমাদের যে ডিভাইস গুলোকে জব্দ করতে পারে, লেখা ব্লক করে দিতে পারে, মানে সেটা লেখাটাকে আউট করে দিতে পারে। এই সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশের কাছে এবং যে কারণে বিভিন্ন সময় বিভিন্ন জন নিগ্রহের শিকার হয়েছে। আমরা মুশতাক কিশোরের কথা জানি এবং আরো অনেক কর্মী এবং বিশেষ করে যারা বিভিন্ন ভাবে যারা অনলাইন কর্মী কিংবা তৃণমূলের সাংবাদিকরা বিভিন্ন ভাবে নিগৃহীত হচ্ছে এবং এই ধরনের ঘটনা একের পর এক ঘটে চলেছে। আমার মনে হয় আইনটাকে পুনর্বিবেচনা করা উচিত। সরকার বলছে যে এইটাকে সাংবাদিকদের বিরুদ্ধে এটা ব্যবহার করা হবে না, কিন্তু সেই নিশ্চয়তা বড় কথা না, ব্যবহার করার সুযোগটাকে করা উচিত। আর হচ্ছে যে ভুক্তভোগী নয় এমন কেউ যখন এই বাদী হয়ে মামলা করছে এবং সেই মামলায় সেখানে পুলিশ কার্যকর সেই মামলাকে গ্রহণ করা হচ্ছে, যেটা হওয়ার কথা নয়। তো এই ধরনের ঘটনাগুলো একের পর ঘটছে। আইনটা নিঃসন্দেহে একটা ত্রুটিপূর্ণ আইন, এই ত্রুটিগুলো দূর করা দরকার। সাংবাদিক কমিউনিটি বিভিন্ন সময় তথ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসেছে, আইনমন্ত্রীর সঙ্গে বসেছেন এবং নিশ্চয়তাও দেওয়া হয়েছে এবং কথাও দেওয়া, আলোচনার মধ্য দিয়ে যে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। তো আমার কাছে মনে হয় এই ব্যাপারটা পুনর্বিবেচনা করা উচিত এবং আইনটাকে ত্রুটি দূর করা উচিত। আইন থাকতে হবে, এতে কোনো আইন রাখতে হবে, এ নিয়ে কোনো
সংশয় নাই, আইন একটা থাকা দরকার, নিরাপত্তাকে নিশ্চিত করা দরকার, জি। কিন্তু এই আইনটা যথেষ্ট ত্রুটিপূর্ণ আইন। এখানে মানে এই ত্রুটিগুলোকে অপব্যবহারের ইচ্ছাকৃতভাবে সুযোগ রয়েছে। রাখা হয়েছে যেন যে কোনো সময় যে কাউকে পছন্দ না হলে ক্ষমতাশালী যারা থাকবেন, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক কিংবা অর্থনৈতিকভাবে যারা ক্ষমতাশালী, তারা চাইলে যেন যে কারোর উপরে ছড়ি ঘোরাতে পারে, এরকম কোনো বিষয় কি ইচ্ছাকৃতভাবে এই ত্রুটি রাখা হয়েছে কিনা আইনে? আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। এই এই জবাব যারা করেছে তারাই দেবে। অনেক ধন্যবাদ আপনাকে। ভাবে দিয়েছেন, তবে আইনের যে ত্রুটি রয়েছে এবং এর অপব্যবহার হচ্ছে, এই ব্যাপারে কোনো সংশয় নেই, সেটা দূর করা উচিত বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনি কি বলবেন যে আইনটা কি ইচ্ছাকৃতভাবে এই ত্রুটিপূর্ণ করা হয়েছে নাকি আসলে ভুলবশত ত্রুটি রয়ে গেছে? যেমন এটার উত্তর সাইদ ভাই দিয়েছেন, তবে এই ধরনের আইন যেহেতু বাংলাদেশে নতুন, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল মাধ্যমের জন্য একটা আইন করা, তো সেই হিসাবে আইনটি করা হয়েছে। এবং যে কোনো আইন করার পরে যদি দেখা যায় যে আইন তো মঙ্গলের জন্য করা হয়ে থাকে, সরকার কিন্তু আইন করে এইটা মাথায় রেখে করেছিল যে ডিজিটাল মাধ্যমে যাতে কেউ হ্যারাসমেন্টের শিকার না হয়, ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে যাতে কাউকে ক্ষতিগ্রস্ত করা না যায়, তো সেই চিন্তা করে করা হয়েছিল। এখন সেইটার পাশাপাশি যেটা হচ্ছে যে এই আইনের যে কিছু কিছু জায়গায় যে দুর্বলতা আছে সেটাকে ব্যবহার করে আইনটার অপপ্রয়োগ করা হচ্ছে। তো সেই সুযোগটা যাতে বন্ধ করা যায় সেইটার জন্য আপনার আইনটাকে রিভিউ করা যেতে পারে। যে কোনো আইনই অপব্যবহার হতে পারে, তো সেইটার রিভিউ করে প্রয়োজনে এটাকে সংশোধন করা, পরিমার্জন করা, এটা কিন্তু আইনি প্রক্রিয়ারই একটা অংশ। যে কোনো আইনই তো আপনার পার্মানেন্ট কিছু নয়, যে আইনটা যদি মানুষের কল্যাণে কাজে না লেগে বরং এটা যদি মানুষের জন্য একটা জঞ্জাল হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে এটার সংশোধন, আপনার সংযোজন, পরিমার্জন, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। তো যেহেতু সরকার নিজে বিষয়টি উপলব্ধি করেছে ইতিমধ্যে যে আইনটির অপপ্রয়োগ হচ্ছে, তো যাতে এই অপপ্রয়োগটাকে বন্ধ করা যায় সেটার জন্য আইনের কিছু কিছু ধারায় যদি পরিবর্তন আনা দরকার হয় সেটি আনা যেতে পারে। যেমন নিজে সাইদ ভাই যে কথাটি বলছিলেন যে একজন পুলিশ কর্মকর্তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে এগুলোকে আমলযোগ্য অপরাধ করা হয়েছে। যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারপরে ধর্মীয় অবমাননা। যেমন মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি পরিষ্কার, যে ধরেন মুক্তিযুদ্ধের মূলনীতির প্রতি আমাদের যদি অনাস্থা থাকে কারো, আমরা যদি এটার বিরুদ্ধে সোচ্চার হই, তাহলে সেইটা কি জিনিস সেইটা সহজে চিহ্নিত করা যায়। কিন্তু ধর্মীয় অবমাননার বিষয়টি, কারণ এখন ধর্ম নিয়ে তো আপনি বিশ্বাসী হলে ধর্ম আপনার কাছে একরকম, আপনি অবিশ্বাসী হলে আরেক রকম। তো ধর্ম নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, তারপরে ধরেন একাডেমিক কাজে এই বিষয়গুলো তো আলোচনা করা যেতেই পারে, কিন্তু এই আলোচনাটাকে ধরে যদি কেউ আপনার মামলা করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই মামলায় যিনি এই ধরনের বক্তব্য রেখেছেন তাকে গ্রেফতার করা হয়। এবং কি মজার ব্যাপার হচ্ছে যে এই আইনটা প্রয়োগের ক্ষেত্রেও দুর্বলতা আছে। সেটা হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তথাকথিত ধর্ম অবমাননার নামে অভিযোগের ক্ষেত্রে যিনি কোট আনকোট ধর্ম অবমাননা করেছেন বলে ধরা হয় তাকে দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু এই যে আমাদের অনলাইন গণমাধ্যমকে ব্যবহার করে এই যে ধরেন ধর্মীয় আলোচনার নামে, ওয়াজ মাহফিলের নামে ধর্মের অপব্যাখ্যা থেকে শুরু করে নানা ধরনের কথাবার্তা বলা হয়, তো সেইগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে দেখি না। তো সেই কারণেই কিন্তু আরো এই আইনের প্রয়োগটি প্রশ্নবিদ্ধ হয়েছে, যে যদি এই যে ধর্মকে বিকৃত করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা নানা ধরনের বক্তব্য দিচ্ছে, ধরেন নারী বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, ইভেন মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দিচ্ছে, কখনো কখনো রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছে, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় আনতে পারছি না। যেটা হচ্ছে সেটা হলো যে যেখানে একটি শক্তিশালী পক্ষ কাউকে আপনার ফাঁসিয়ে দিতে চায় ধর্মীয় অবমাননার কথা বলে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়ে ওঠে। তো এই বিষয়গুলোই আপনার খতিয়ে দেখা দরকার, যে কোনো আইনই
তার বাস্তবায়নকালীন সময়ে তার সবলতা দুর্বলতা ধরা পড়ে, সেই সবলতা দুর্বলতাকে মাথায় নিয়ে সেই আইনটি প্রয়োজনে সংশোধন করা এবং প্রয়োজনে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়। তো সেইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াও বটে। তো সরকার সেই বিষয়ে আপনার এই তথ্য প্রমাণ এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রসঙ্গ, সেটি হচ্ছে দেশে বায়ু দূষণে বছরে 2,40,000 মানুষের মৃত্যু হয়েছে না, বিষয়টি নিয়ে আমরা আসলে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শেষ করছি আজকের মতো নিউজরুম সংলাপ। শুভরাত্রি।